সীতাকুণ্ড প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক ছোট্ট উদাহরণের নাম চট্টগ্রামের এই সীতাকুণ্ড। এই জায়গাটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি উপজেলা, যা 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। সীতাকুণ্ড বাংলাদেশের মানব বসতির প্রাচীনতম একটি স্থান। এই জায়গাটির ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলে দেখা যায় সীতাকুণ্ডের পূর্ব দিক মিয়ানমারের বৌদ্ধ শাসকেরা এবং পশ্চিম বাংলার মুসলিম শাসকেরা পর্যায়ক্রমে শাসন করেছিলেন। আর বর্তমান সময়ে জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যে কারণে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন সারা বছরই এখানে ভিড় করে হাজার হাজার পর্যটক। তো এরই ধারাবাহিকতায় আমাদের আজকের গন্তব্যস্থল চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় এই জায়গাটিতে আমরা আমাদের এই ভিডিওতে সীতাকুণ্ডে একদিনের ট্যুর প্ল্যান তুলে ধরেছি। তো আমরা এই একদিনে যেসব জায়গায় ঘুরবো জায়গাগুলো হচ্ছে, প্রথমে যাব চন্দ্রনাথ পাহাড়, এরপর সেখান থেকে যাব ইকো পার্কে এবং সর্বশেষ সেখান থেকে চলে যাব পতেঙ্গা সি বিচ। তো আমাদের আজকের এই ভিডিওতে একদিনে সীতাকুণ্ড ভ্রমণের একটি কমপ্লিট গাইডলাইন দেওয়া থাকবে। সাথে থাকছে সীতাকুণ্ডের মধ্যে যে 3টি স্পটে আমরা ঘুরবো ওই জায়গাগুলোতে আমাদের সাথে ঘটে যাওয়া দুর্দান্ত কিছু অ্যাডভেঞ্চারের মুহূর্ত। এছাড়াও ইকো পার্ক ঝর্ণায় গিয়ে কিছু ভয়ানক মুহূর্ত পার করেছি আমরা। তো এই ভিডিওটিতে আরও থাকছে আপনারা সীতাকুণ্ডের উদ্দেশ্যে কখন রওনা দিতে হবে এবং কোন সময় কোন জায়গায় গেলে আপনি সময়টাকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারবেন, এই নিয়ে থাকছে বিস্তারিত সকল তথ্য। তো এই সকল তথ্য জানতে হলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আমাদের ব্লগ নাম্বার 20। রাত তখন 3টা। লক্ষ্মীপুর থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা মোট 13 জন। আমাদের সীতাকুণ্ড যাত্রার 2 দিন আগেই একটা হাইস ভাড়া করে নেওয়ায় গাড়ি নিয়ে আমাদের আর কোনো অসুবিধায় পড়তে হয়নি। হাইস অথবা বাসে, এই দুইটির যে কোনোটিতে করেই আপনারা লক্ষ্মীপুর থেকে চলে যেতে পারবেন সীতাকুণ্ডে। তো যেহেতু আমরা অনেকজনের একটা ফ্রেন্ড গ্রুপ, তাই আমরা যাচ্ছি হাইসে করে। তো আপনারা যারা হাইসে করে লং জার্নি দিতে অভ্যস্ত নন, তারা লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে যেতে পারেন। এক্ষেত্রে আপনাদের বাস ভাড়া পড়তে পারে 300 থেকে 350 টাকা। তো ওইখান থেকে আপনারা সিএনজি অথবা বাসে করে চলে যেতে পারবেন সীতাকুণ্ডে। এছাড়াও লক্ষ্মীপুর থেকে আপনারা ডিরেক্ট সীতাকুণ্ডের বাসের টিকিটও কাটতে পারেন। এক্ষেত্রে আপনাদের টিকিটের মূল্য পড়বে 400 থেকে 450 টাকা। আর লক্ষ্মীপুর থেকে সীতাকুণ্ডে যেতে হলে আমাদেরকে ফেনী হয়ে যেতে হবে। তো ভোর 4টা নাগাদ আমরা এসে পৌঁছে যাই ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে। তো গাইজ, বর্তমানে আমরা অবস্থান করতেছি ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে। আর এখানে আমরা ছোটখাটো একটা যাত্রা বিরতি নিলাম। তো কিছুক্ষণ পর আবারও শুরু হবে আমাদের যাত্রা। আর এখন আনুমানিক 4:30 বাজে। তো শুনতে পারতেছেন চারদিকে ফজরের নামাজের আজান হচ্ছে। আমরা নামাজ পড়বো, এরপর আবারও আমাদের রওনা শুরু করব, মানে যাত্রা শুরু করব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো সাথেই থাকো। তো ফেনী থেকে 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে এইখান থেকে আমাদের সীতাকুণ্ডে পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টারও কম সময়। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার আর সামনের দিকে জনমানব শূন্য রাস্তা। মনে হতেই পারে কোনো জনমানবহীন অন্ধকার রাজ্যের মধ্যে হারিয়ে যাচ্ছি আমরা। তো সীতাকুণ্ড বাজারে পৌঁছানো পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সকাল তখন 6টা। আলহামদুলিল্লাহ আমরা ততক্ষণে পৌঁছে গেছি সীতাকুণ্ডের মধ্যে। তো সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় মাত্র 15 মিনিটের রাস্তা। তো অলরেডি আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ড বাজারের মধ্যে। তো গাইস, এখন আনুমানিক সকাল 6টা বাজে। তো আমরা চলে আসছি সীতাকুণ্ডের মধ্যে। তো আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে যেতে লাগবে হচ্ছে আধা ঘন্টারও কম সময়। তো এখন এখানকার একটা স্থানীয় হোটেলে আমরা আমাদের সকালের নাস্তা সারবো, এরপর আমরা আবার রওনা হব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। তো সকালের নাস্তা করার জন্য এরপর আমরা রাজবাড়ি রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার নামে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। তো সকালের নাস্তার আইটেম হিসেবে সকলের পছন্দের খাবার চিকেন খিচুড়ি হওয়ায় আমাদের সকাল 6টা থেকে 8টা পর্যন্ত অপেক্ষা করতে হলো সেইখানে। তো আমি আমার প্রতিটা ভিডিওতে একটা কথা বলে থাকি যে কোনো লং ট্যুরের সময় আপনারা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ করার সময় যে হোটেল বা রেস্টুরেন্টগুলোতে ঢুকবেন ওইখানে খাবারের দাম সম্পর্কে আগেই জেনে নেবেন, কেননা এই হোটেল বা রেস্টুরেন্টগুলোতে তুলনামূলকভাবে খাবারের মূল্য একটু বেশি হয়ে থাকে।
তো কিছুক্ষণ পর আমাদের সকালের নাস্তা চলে আসলো, আর খুব তাড়াতাড়ি নাস্তা করে আমরা ওইখান থেকে রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো আপনারা যারা যারা সীতাকুণ্ডের মধ্যে একদিনের জন্য ট্যুর প্ল্যানিং করছেন তারা অবশ্যই সকাল 8টা কিংবা 9টার মধ্যে সীতাকুণ্ড বাজারে উপস্থিত থাকার চেষ্টা করবেন। সেইখান থেকে সিএনজি কিংবা অটোতে জনপ্রতি 20 টাকা করে পৌঁছাতে হবে চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে। তো গাইস ফাইনালি আমরা আমাদের গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের সামনে চলে আসলাম। তো দেখতে পারতেছেন হালকা গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে, আর এই ওয়েদারে অনেক ভালো লাগতেছে, যদিও আবার খারাপও লাগতেছে বিকজ পাহাড়ে উঠতে অনেক প্রবলেম হয়ে যাবে বৃষ্টির কারণে। তো যাই হোক, এখান থেকে আর কয়েক ক্রোশ হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব চন্দ্রনাথ পাহাড়ে। তো এখান থেকে আমরা একদম পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করব, যতটুকু পারি সম্ভব হয় আর কি বৃষ্টির ভিতর। তো যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন। তো এরপর ওইখান থেকে পাহাড়ে ওঠার জন্য যা যা প্রিপারেশন দরকার আমরা সব ধরনের প্রিপারেশন নিতে লাগলাম। তো পাহাড়ে ট্রেকিং করার সময় আপনাদের অবশ্যই কয়েকটা কথা খেয়াল রাখতে হবে, যেমন ভারী ব্যাগ অ্যাভয়েড করা এবং পাহাড়ে ওঠার সময় লাঠি এবং হ্যাংলেট ব্যবহার করা। এক্ষেত্রে আপনারা পাহাড়ের কাছেই বিভিন্ন দোকান থেকে লাঠি এবং হ্যাংলেট পেয়ে যাবেন। লাঠি কত করে ভাইয়া? 40 টাকা ভাইয়া, ফেরত দিলে 20 করে দিয়ে দেবো আবার, ঠিক আছে? লাঠিগুলো না ভাঙবেন, বাংলা কিন্তু ফেরত হয় না ভাই। বুঝছি, মানে বাংলা ফেরত হয় না না? মোবাইল একটা হোটেল আছে, হ্যাঁ বাংলা ফেরত হয় না। ওদিকে একটা হোটেল আছে প্রাকৃতি হোটেল, ওইখানে যাবেন, বাজারটা চাটা খাইবেন, বলবেন ভাই আমি একটু ফাঁসে দেবো মোবাইলটা দিয়ে। আচ্ছা, যদি ভুলে ভেঙে যায়? আপনি যদি ইচ্ছা ভুলে ভাঙবে না, ইচ্ছা করে যদি ভাঙেন তখন ভাঙবে যে ভাই, নতুন এটা ভাঙার কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওইটা হচ্ছে আচ্ছা, যদি ভেঙে যায়? 200 ভাঙবে না, ভাঙলে তো ফেরত হবে না। ঠিক আছে, মানে ফেরত দিলে ধরেন 20 টাকা করে দিয়ে দেবো আপনাদেরকে। 20 টাকা করে দিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা দেন। জি হ্যাঁ, আনছিল। তো পারবেন? হ্যাঁ ধরেন ভাইয়া, এটা একটা আপনি দিয়ে যাইয়েন মনে হয়। ভাই। আচ্ছা, আমার একটা পলিথিন দেওয়া যাবে কিনা? বলি ভাই শেষ আসলে থাকলে মানা করতাম না ভাই, আমার থেকে একটা আসলে আপনাদের লুকের আপনি দিয়ে দিছি আমি ভাই, থাকলে কি মানা? আচ্ছা, 40 আবার 20 টাকা পাবেন, আচ্ছা, ঠিক আছে। 20 টাকা পাবেন। তো গাইস দেখতেই পারতেছেন আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো দেখতে পারতেছেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে আজকে, আর বন্যার মতো পানি জমে গেছে এই জায়গায়। তো এই যে দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের চূড়ায় অবস্থান করব আমরা। তো এরপর আমরা সকলে মিলে পাহাড়ে ওঠার সব ধরনের প্রস্তুতি নিয়ে এগোতে লাগলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। তো আজকের এই বৃষ্টি ভেজা এই দিনে অনুভূতিটা একদম অন্যরকম। তো দেখতেই পারতেছেন নিচ থেকে পাহাড়ের ভিউটা খুবই অসাধারণ। তো চন্দ্রনাথ পাহাড়ের একদম কাছাকাছি চলে আসার পর আপনারা পুরো সীতাকুণ্ডের একটা ম্যাপ দেখতে পাবেন, এবং এই ম্যাপটা থেকে আপনারা জায়গাগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন। তো চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাওয়ার পথে সামনের দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইরকম একটা ব্রিজ দেখতে পাবেন। তো এই ব্রিজটা ধরেই আপনাদেরকে পাহাড়ের দিকে এগিয়ে যেতে হবে। তো গাইস আমরা এখন চলে আসছি একদম পাহাড়ের কাছাকাছি। তো এখন আমরা যেখান দিয়ে উঠবো ঠিক সেখানে চলে আসছি। তো এই যে দেখেন, এই জায়গা দিয়ে আমরা সবাই এখন পাহাড়ের উপরে যাব। ওই যে দেখতে পারতেছেন একদম উপরটায় যাব। আর জায়গাটা খুবই পিচ্ছিল, আর আজকে বৃষ্টির কারণে একটু বেশি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন অ্যান্ড আমাদের সাথেই থাকুন। তো গাইস আমাদের পাহাড়ে ওঠার যাত্রা প্রায় শুরু হয়ে গেছে, আর আজকে আমাদের এই অ্যাডভেঞ্চারটা কিন্তু এত সোজা না, বিকজ একে তো বৃষ্টির দিন, তার উপর আমাদেরকে উঠতে হবে প্রায় 1300 ফুট উঁচুতে। তো আপনারা কেউ সীতাকুণ্ডে আসার পর এই অ্যাডভেঞ্চারটা মিস করবেন না। আর পাহাড়ে ওঠার পথে আপনারা এরকম অনেকগুলো মন্দির দেখতে পাবেন, যেগুলোতে আমরা এখন যাব না, বিকজ এই ছোট ছোট মন্দিরগুলো ঘুরতে হলে অনেক টাইম লাগতে পারে। তো যাই হোক, আর কোনো কিছু না ভেবে আমরা সামনের দিকে এগোতে লাগলাম, আর আমাদের লক্ষ্য চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় পৌঁছানো। তো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনারা দুদিকে দুটো রাস্তা দেখতে পাবেন। তো এইখানে বাম দিকের রাস্তা দিয়ে উঠে ডান দিকের রাস্তা দিয়ে নামতে হবে। তো ভুলক্রমে আপনারা যদি এই সিঁড়ির রাস্তাটা দিয়ে উঠতে যান তাহলে আপনাদেরকে অনেক কষ্ট পোহাতে হবে।
তো পাহাড়ে ওঠার লক্ষ্যে আমরা সকলে মিলে ঢুকে পড়লাম বাম দিকের রাস্তাটার ভিতর এন্ড এগিয়ে যেতে লাগলাম আমাদের সকলের গন্তব্যের দিকে। তো গাইজ দেখতেই পারতেছেন আমাদের সামনের দিকে আরেকটা ট্যুর গ্রুপ, ওইটা হচ্ছে চাঁদপুরের, এবং তাদের সামনে আরো একটা গ্রুপ আছে, তো তাদের সাথেও আমরা পরিচিত হব। তো যাই হোক, কোনো কিছু না ভেবে আমরা সকলের সামনের দিকে এগোতে লাগলাম। তো গাইজ এখন আমরা পাহাড়ের সবচেয়ে সহজ রাস্তাগুলো পার করতেছি, আর সামনের দিকে আসবে আরো কঠিন রাস্তা। তো দেখতে পারতেছেন সামনে সিঁড়ি, তো এই রাস্তাগুলো পার করতে আমাদের আরো কষ্ট হবে। তো গাইজ পাহাড়ে ওঠার সময় আপনারা অবশ্যই লাঠি এবং হ্যাংলেট ব্যবহার করতে ভুলবেন না, কেননা এই দুইটা জিনিস আপনাদেরকে পাহাড়ে ওঠার সময় অবশ্যই সর্বোচ্চ সেফটি দিবে। তো ভুল করেও আপনারা কেউ এই দুইটা জিনিস নিতে ভুলবেন না। তো গাইজ পাহাড়ে উঠতে উঠতে আমরা চলে আসলাম একটা মন্দিরের কাছে। তো এই মন্দিরগুলোতে এখন আমরা ঢুকে ঘুরে দেখব না, বিকজ এই মন্দিরগুলোতে ঢুকে আপনারা যদি ঘুরে দেখেন তাহলে আপনাদের পাহাড়ে উঠতে অনেক টাইম লেগে যেতে পারে। স্বাভাবিকভাবেই পাহাড়ে উঠতে আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। তো এদিক সেদিক না তাকিয়ে সোজাসুজি আমাদের সামনের দিকে হাঁটাই ভালো। তো গাইজ ইতোমধ্যে আমরা প্রায় 10 ভাগের 1 ভাগ রাস্তা অতিক্রম করে ফেলেছি। তো দেখতেই পারতেছেন সামনের দিকে সবাই দাঁড়িয়ে। তো এরপর আবারও সবাই আমরা সামনের দিকে এগোতে লাগলাম। তো দেখতে পারতেছেন গাইজ সামনের দিকে অনেকগুলো সিঁড়ি, আর পাহাড়ে ওঠার সময় এরকম অনেকগুলো কঠিন রাস্তা পাড়ি দিতে হবে আপনাদেরকে। তো গাইস দেখতেই পারতেছেন এই বৃষ্টির ভিতর আমার অবস্থা কি, একটা পলিথিন মাথায় দিয়ে ওঠা লাগতেছে, আর রাস্তা যেন শেষই হচ্ছে না, এত বড় রাস্তা। তো আমাদের যতটুকু উঠছি এর থেকে 3 গুণ বেশি উপরে আরো উঠতে হবে। তো সাথেই থাকুন। তো সবকিছুর পর এই যে চলে আসছে পাহাড়ি এলাকার সবচেয়ে জঘন্যতম রাস্তা, মানে একদম কাদামাটিতে ভরা, মানে কিভাবে কি করব মানে বুঝতে পারতেছি না। লাইক এই যে দেখতে পারতেছেন, এই যে ঝর্ণা দেখা যাচ্ছে দূর। তো গাইস দেখতেই পারতেছেন বৃষ্টির গতি অনেক বেড়েই চলেছে, আর এই বৃষ্টিতে মানে পাহাড়ে উঠতে অনেক অসুবিধা হইতেছে। যারাই থেকে এখন কোন দিকে যাব, মানে আমার সাথে যারা ছিল তারা সবাই আমার আগেই উঠে গেছে। পিছনে অবশ্য এই যে আছে 3 জন, এই একজন, ওই যে 2 জন আছে। তো গাইস দেখতে থাকুন, আমরা প্রায় উঠে চলে আসছি, কিন্তু এখন আরো উপরে উঠতে হবে। তো গাইজ দেখতেই পারতেছেন ফাইনালি অনেকগুলো ভয়াবহ রাস্তা পাড়ি দিয়ে আসলাম আমরা। তো সামনের দিকের রাস্তাগুলো দেখুন আরো কতটা ভয়াবহ। তো এইসব রাস্তা দিয়ে ওঠার সময় আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে এবং সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে উঠবেন। তো দেখতে দেখতে আমরা প্রায় পাহাড়ের 3 ভাগের 1 ভাগ রাস্তা অতিক্রম করে ফেলছি। এক পর্যায়ে আমরা কাছাকাছি ছোট্ট একটা দোকান দেখতে পেলাম, এন্ড ওইখানে ছোট একটা ব্রেক নিলাম, হালকা কিছু নাস্তা করে নিলাম, বিকজ পাহাড়ে উঠতে উঠতে প্রায় সকলেই এনার্জিলেস হয়ে গেছে। তো আমাদের এনার্জির দরকার ছিল প্রচুর। তো নাস্তা হিসেবে আমরা খেলাম হচ্ছে একটা রুটি এবং একটা কলা। তো এরপর আমরা আবারও পাহাড়ি ভয়ানক রাস্তাগুলো হয়ে সামনের দিকে এগোতে লাগলাম। তো উঠতে উঠতে আমরা সকলে মিলে অনেকটাই উঁচুতে উঠলাম, আর দেখতে পারতেছেন গাইস এইখান থেকে কিছুই দেখা যাচ্ছে না মেঘের কারণে। তো আমরা সকলে মিলে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা উপভোগ করতে লাগলাম। আর গাইস উপরের দিকে উঠতে উঠতে প্রায় সকলেই এখন ক্লান্ত, তাই সকলে মিলে দাঁড়িয়ে এইখানে কিছুক্ষণ সময় কাটালাম, এন্ড এরপর আমরা আবারও সামনের দিকে উঠতে লাগলাম। তো গাইস দেখতেই পারতেছেন প্রায় দীর্ঘ 1 ঘন্টা যাবত হেঁটেই চলেছি, তারপরেও পথ শেষ হবার নয়। তো আমাদেরকে আরো উপরে যেতে হবে, যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, বৃষ্টি বাদল যাই আসুক। আমাদের ট্যুরটা যেহেতু একদিনের, তো আমরা আজকে এই সীতাকুণ্ডের সবকিছু ঘুরেই তারপরে যাব। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে। তো সাথেই থাকুন আমাদের পাহাড়ে পৌঁছানো পর্যন্ত। এই যে দেখতে পারতেছেন আমার সঙ্গী সাথীরা সবাই উঠতেছে, আমি সবার পিছনে আছি। তো এইসব রাস্তা দিয়ে চলতে ফিরতে অনেক সমস্যা হতে পারে আপনাদের, স্পেশালি বৃষ্টির টাইমে। তো আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। তো গাইজ দেখতে দেখতে আমরা প্রায় পাহাড়ের অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছি। তো দেখতেই পারতেছেন এইখানে ছোট্ট একটা মন্দির। তো এই জায়গাটার মধ্যেও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটালাম।
তো গাইজ দেখতে দেখতে আমরা প্রায় পাহাড়ের একদম কাছাকাছি চলে আসছি। আর মাত্র 10 মিনিটের পথ পাড়ি দিলে আমরা উঠে যাব একদম পাহাড়ের চূড়ায়। তো দেখতেই পারতেছেন মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না, আর প্রকৃতির এই দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। বিকজ সাথে গিয়েও আমি কখনো এত বেশি পরিমাণে মেঘ দেখতে পাইনি। বিকজ আমাদের সাজেক ট্যুর যখন ছিল তখন ছিল শীতকাল, তাই কাছে থেকে এত বেশি পরিমাণে মেঘ দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। তো গাইজ ফাইনালি 2 ঘন্টা জার্নির পর আমরা উঠে পড়লাম চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায়। আর পাহাড়ের একদম চূড়ায় পৌঁছানোর পর আমরা পরিচিত হলাম ঢাকা থেকে আগত একটি গ্রুপের সাথে, যে গ্রুপের সদস্য ছিল মোট 4 জন। তো গাইজ পাহাড়ের একদম চূড়ায় পৌঁছানোর পর আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, অ্যান্ড এরপর আমরা আমাদের ফটোশুট সেরে নিচের দিকে নামার প্রস্তুতি নিলাম। তো গাইস দীর্ঘ অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম অবশেষে চন্দ্রনাথ মন্দিরে, একদম পাহাড়ের চূড়ায়। তো যাই হোক, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, প্রচুর ঠান্ডা। তো এখন আমরা আবার নিচের দিকে নামা শুরু করব। তো এখানে উঠতে নামতে মোটমাট 3 ঘন্টা লাগে। তো যাই হোক, এখন আমাদের গন্তব্য হচ্ছে নিচের দিকে। গাইস দেখতেই পেলেন কত পথ পাড়ি দিয়ে আমরা উপরে উঠলাম। তো আবারও নেমে যাচ্ছি সেই নিচেই। মানে এখানে আইসা 1 মিনিটও থাকা সম্ভব নয়, বিকজ মানে যে পরিমাণ তাপমাত্রা, মানে কম তাপমাত্রা এখানে আমার মনে হয় 15 ডিগ্রি সেলসিয়াস এরকম আর কি। তো যাই হোক, মানে বৃষ্টির দিনে আসছি, আলাদা একটা অভিজ্ঞতা হলো, নতুন একটা অভিজ্ঞতা। আর আমি কখনো ভাবি নাই বৃষ্টির দিনে এভাবে মানে পাহাড়ে উঠবো এতটা পথ পাড়ি দিয়ে। তো যাই হোক, খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার হলো আজকে। তো যাই হোক, এখন আমরা নিচের দিকে নামবো, তো দেখতেই থাকুন। আর এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে খৈয়াছড়ি ঝর্ণা। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। তো গাইস এরপর সকলে মিলে আমরা নিচের দিকে নামতে লাগলাম। পাহাড়ে ওঠার পর এখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এরপরে আমরা আবারও সকলে মিলে নিচের দিকে নামতে শুরু করলাম, বিকজ আজকের দিনের মধ্যে আমাদের ঘুরে শেষ করতে হবে সীতাকুণ্ড ইকো পার্ক এবং পতেঙ্গা সি বিচ। তো চন্দ্রনাথ পাহাড়ে উঠতে নামতে আপনাদের মোট সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা। পাহাড়ে উঠতে আপনাদের সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো, আর নিচের দিকে নামতে হলে 30 থেকে 40 মিনিটের মধ্যেই নেমে যেতে পারবেন। তো নিচের দিকে নামার সময় আপনারা আরো বেশি সাবধানতা অবলম্বন করবেন, কেননা একে তো জার্নি করে পাহাড়ের উপরে উঠবেন, তার উপর ক্লান্ত শরীর নিয়ে আবার নিচের দিকে নামা। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তো গাইস ফাইনালি দীর্ঘ 3 ঘন্টা জার্নি করে একবার পাহাড়ের উপরে উঠলাম আমরা। তো এখন আবার নিচে চলে আসলাম 40 মিনিটের ব্যবধানে। তো দেখতেই পেলেন। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে কোনায়, খৈয়াছড়ি ঝর্ণা না? তো এখন আমাদের গন্তব্য হচ্ছে খৈয়াছড়ি ঝর্ণা। তো সে পর্যন্ত ইকো পার্ক না? তো গাইস একটু ভুল হয়েছে। তো আমাদের গন্তব্য হচ্ছে এখন ইকো পার্কে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এন্ড ব্লগটা দেখতে থাকুন। তো এরপর আমরা এখান থেকে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা রওনা দিলাম হচ্ছে ইকো পার্কের দিকে। তো এইখান থেকে ইকো পার্কে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 20 থেকে 30 মিনিট। তো দেখতে দেখতে আমরা ইকো পার্কের সামনে চলে আসলাম। তো এই গেট দিয়ে ঢুকতে হলে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে দিতে হয়। তো আমরা যেহেতু স্টুডেন্ট, তাই আমরা 14 জন মিলে 1000 টাকা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। তো এই গেট দিয়ে প্রবেশ করার পর এইখান থেকে সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণার দূরত্ব যথাক্রমে 1 থেকে 1.5 কিলোমিটার। তো এই গেট দিয়ে প্রবেশ করার পর আপনারা সিএনজি করে জনপ্রতি 100 টাকা করে চলে যেতে পারবেন সহস্রধারা ঝর্ণা ও সুপ্তধারা ঝর্ণায়। তো গাইস সহস্রধারা ঝর্ণার কাছাকাছি চলে আসার পর আমরা ঝর্ণার দিকে এগিয়ে যেতে লাগলাম। তো চন্দ্রনাথ পাহাড়ের রাস্তার মতো এই রাস্তাটাও ছিল অ্যাডভেঞ্চারে ভরা। তো যাই হোক, এই পথ ধরেই আমরা এগিয়ে যেতে লাগলাম সহস্রধারা ঝর্ণার দিকে।
তো গাইস অলরেডি আমরা ঝর্ণার মধ্যে পৌঁছে গেছি আর এইখানে দেখতে পারতেছেন কি পরিমাণে স্রোত, মনে হচ্ছে যে একজন মানুষ যদি সিঙ্গেল ভাবে দাঁড়ায় তাকে সহকারে নিয়ে যাবে এই স্রোত। তো আমরা সবাই সবার হাত ধরে কিছুটা দূর গিয়ে একটা পাথরের উপর বসলাম। তো গাইস আপনারা দেখতেই পারতেছেন সামনের থেকে কি পরিমাণে স্রোত আসতেছে। তো এই ঝর্ণার রাস্তাগুলোতেও আপনারা কখনোই একা ভ্রমণ করবেন না, বিকজ এই রাস্তাগুলো অনেক ভয়াবহ হয়ে থাকে। আর এইসব রাস্তায় একা চলাফেরা করতে গেলে কখন যে পানির স্রোত বেড়ে যাবে এবং আপনাকে টেনে নিয়ে যাবে বুঝতেই পারবেন না। তাই ঝর্ণার মধ্যে যেতে হলে আপনার সাথে অবশ্যই আপনার বন্ধুদেরকে রাখবেন। তো ঝর্ণার কাছাকাছি পৌঁছানোর জন্য এই তীব্র স্রোতের মধ্যে আমরা ব্যবহার করলাম পাহাড়ি গাছের দড়ি। আর আমাদের ট্যুরের মূল অ্যাডভেঞ্চার মূলত এইখান থেকেই শুরু হয়। তো ফাইনালি কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম ঝর্ণার একদম কাছাকাছি। আর দেখতে পারতেছেন আজকের ঝর্ণার অবস্থা কিরকম। তো বৃষ্টির কারণে মূলত আজকে এই অবস্থা। আর এইখানে পৌঁছানোর পর দেখতে পারতেছেন আমাদের ক্যামেরার অবস্থা পানি লেগে একদম খারাপ হয়ে গেছে। এখানে থাকা বেশিক্ষণ ঠিক হবে না, এটা চিন্তা করে আমরা যেভাবে ঝর্ণায় আসলাম ওইভাবে আমরা আবার চলে যেতে লাগলাম। তো গাইস এখান থেকে এখন আমরা গোসল করে ফ্রেশ হয়ে রওনা দিব পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে। তো বেলা 12:30টার দিকে আমরা গোসল করে ফ্রেশ হয়ে ইকো পার্ক থেকে রওনা দিলাম পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে। তো এইখান থেকে পতেঙ্গা সি বিচে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। বেলা তখন 2:30টা। আলহামদুলিল্লাহ আমরা তখন পৌঁছে গেছি চিটাগং আউটার রিং রোডের মধ্যে। তো আমরা এখন পৌঁছে গেছি পতেঙ্গা সি বিচের একদম কাছেই। সো গাইস দেখতেই পারতেছেন এই রাস্তাটার কি অসাধারণ ভিউ, চারিপাশে দাঁড়িয়ে আছে সারি সারি ঝাউ গাছ। আপনাদের কাছে মনে হতেই পারে দ্বিতীয় কোনো কক্সবাজারের মধ্যে এসে পড়েছেন। তো কিছুক্ষণ পর আমাদের গাড়ি এখানকার একটা স্থানীয় হোটেলের সামনে দাঁড়িয়ে পড়লো, বিকজ আমাদের এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি। তো আমরা এখানেই আমাদের দুপুরের লাঞ্চ করব। তো সবাই মিলে হোটেলের মধ্যে চলে গেলাম। দুপুরের খাবারের আইটেম হিসেবে আমাদের জন্য ছিল ভাত, ডাল, সামুদ্রিক মাছ এবং গরুর মাংস। তো এখান থেকে দুপুরের খাবার শেষ করে আমরা সবাই চলে গেলাম পতেঙ্গা সি বিচে। তো গাইস দেখতেই পারতেছেন বিচের চারপাশে ভিড় করে আছে হাজার হাজার পর্যটক। তো গাইস দুপুরের খাবার দাবার শেষ করে আমরা এখন চলে আসলাম চট্টগ্রামের অন্যতম সুন্দর একটা জায়গা পতেঙ্গা সি বিচে। তো দেখতে পারতেছেন সারাদিনে আজকে মানে এই বিকেলের ওয়েদারটা একটু বেশি জোস, কারণ এখন আর বৃষ্টি হচ্ছে না। আর তো এখন আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করব, আড্ডা দিব আর ছবি তুলবো। দেন এরপর আমরা আবারও রাতে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, ব্লগটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিকাল 5টা। সমুদ্রের মধ্যে তখন জোয়ার ভাটা নেই বললেই চলে। আর এই সময়ে সমুদ্রের তীরে লেগেছিল পর্যটকদের মেলা। তো আমার কাছে এই মুহূর্তে এই জায়গাটিকে কক্সবাজারের থেকে কোনো অংশে কম মনে হয়নি। তো চট্টগ্রামে আসার পর আপনারা অবশ্যই এই জায়গাটি থেকে একবারের জন্য হলেও ঘুরে যেতেই পারেন, বিকজ এইখানে না আসলে আপনারা কিছুতেই এই জায়গাটির সৌন্দর্য সম্পর্কে উপলব্ধি করতে পারবেন না। তো এইখানে আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই জায়গাটাতেই ছিলাম। সন্ধ্যা হওয়ার পর আমরা চলে গেলাম বার্মেজ মার্কেটে অ্যান্ড এইখান থেকে বাসার জন্য কিছু আচার কিনলাম। তো আপনারা এখানে আসার পর আপনারা চাইলেও এখান থেকে বিভিন্ন ধরনের আচার আপনাদের বাসার জন্য নিতে পারবেন। তো গাইস এভাবেই শেষ হলো আমাদের পুরো একদিনের ভ্রমণ যাত্রা। আর এখন আমরা এখান থেকে রওনা দিব আমাদের বাসার উদ্দেশ্যে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অবশ্যই পাশে থাকবেন। তো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।